এই ক্লাসে আমরা আলোচনা করব 4 নাম্বার প্রশ্নের ক নিয়ে, অর্থাৎ আমরা আলোচনা করার চেষ্টা করব উপসর্গ নিয়ে। উপসর্গের এটা হচ্ছে ওয়ান শট ক্লাস, মানে হচ্ছে এই ক্লাসে আমরা হচ্ছে সবগুলো উপসর্গ বা উপসর্গ থেকে যেসব প্রশ্ন আসে একদম সবকিছু একসাথে আলোচনা করার চেষ্টা করব। 4 নাম্বার প্রশ্নের কত উপসর্গ থাকে তোমরা সবাই জানো, অথবাতে থাকে হচ্ছে সমাস। এখানে যারা হচ্ছে সমাস অ্যান্সার করবা তাদের হচ্ছে উপসর্গ পড়ার দরকার নাই, আর যারা সমাস ভালো পারো না তারা হচ্ছে উপসর্গ অ্যান্সার করবা, অথবা সমাসও অ্যান্সার করার দরকার নাই, সবাই হচ্ছে উপসর্গ অ্যান্সার করবা। এখান থেকে তোমার হচ্ছে 6টা দেওয়া হয়েছে, এই 6টা পড়লেই তুমি 100% শিওর কমন পাবাই এর মধ্যে থেকে। কিন্তু সমাস কিন্তু এভাবে কমন পাওয়া যায় না, তো সমাসটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমরা উপসর্গ পড়ার চেষ্টা করব এবং উপসর্গই অ্যান্সার করব। যেগুলো পড়তে হবে দেখে নাও। উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে, আলোচনা করো। উপসর্গ কাকে বলে, প্র, অপ, সোম, নি উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা কি করে শব্দ গঠন করো। শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি পদ্ধতিতে শব্দ গঠন হতে পারে উদাহরণ সহ লেখো। সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। সেখানে 6টা দেওয়া হয়েছে, 6টা পড়লেই 100% শিওর তুমি একটা পাবাই। আর এর মধ্যে থেকেও একটা বাদ দেওয়া যাবে, 2024 সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে এখান থেকে 100% শিওর কমন পাওয়া যাবে। তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত এইগুলাই সব থেকে বেশি এসে থাকে, এই 4টাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা এখন হচ্ছে এটার বিস্তারিত আলোচনা করব। উপসর্গ থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। সো একটা উপসর্গের কিভাবে অর্থবাচকতা নেই বা অর্থ থাকে না আর কিভাবে অর্থোদ্যোগতা থাকে, এই বিষয়টাই হচ্ছে আমরা এখন আলোচনা করব বা আমরা প্রমাণ করার চেষ্টা করব একটা উপসর্গের কিভাবে অর্থবাচকতা নেই অর্থাৎ অর্থ নেই এবং অর্থোদ্যোগতা আছে। সো নর্মালি আমাদের প্রথমে উপসর্গের একটা সংজ্ঞা দিতে হবে। তোমরা চাইলে এই পিডিএফটা ফলো করেই পড়তে পারো, অথবা তোমাদের বইয়ে যেভাবে আছে ওইভাবেও ফলো করতে পারো। আর উপসর্গের সংজ্ঞাটা তো অবশ্যই মুখস্থ করে রাখবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলেই উপসর্গ থেকে সংজ্ঞা চেয়ে থাকে, সংজ্ঞাটা তুমি দিতে পারবে। সেখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় যেই সব অব্যয়বাচক শব্দ অংশ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, অর্থাৎ কোনো একটা শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করতে পারে, শব্দ অর্থের পরিপূর্ণতা সাধন করে, শব্দের অর্থের সংকোচন করে, শব্দের অর্থের পরিবর্ধন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, সেগুলোকে উপসর্গ বলে। অর্থাৎ একটা উপসর্গ তোমার হচ্ছে উপসর্গ জাস্ট একটা শব্দ এই সাথে কিছু একটা জুড়ে দিলে বা কিছু শব্দ কিছু তোমার হচ্ছে বর্ণ জুড়ে দিলে যখন একটা অর্থবোধক তোমার হচ্ছে শব্দ তৈরি হবে, সেটাই হবে হচ্ছে একটা উপসর্গ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার একটু গুছায় লেখছে আর কি। তারপরে বলা হয়েছে উপসর্গ অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত না হয়ে যখন স্বাধীন থাকে, অর্থাৎ এই উপসর্গগুলো যখন স্বাধীন থাকে, এই উপসর্গের সাথে যখন কোনো কিছু যুক্ত হয় না, কোনো কিছু অ্যাড হয় না, তখন হচ্ছে তোমার কি হয়, তখন তা কোনো অর্থ প্রকাশ করে না। অর্থাৎ যখন স্বাধীন থাকে তখন এই উপসর্গগুলো কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সোজা কথায় উপসর্গের কোনো অর্থ থাকে না। ঠিক আছে, তারপরে বলা হয়েছে কিন্তু অন্য নাম বা কৃদন্ত শব্দের সাথে যুক্ত হওয়া মাত্রই আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে, তাই বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। সো এটার হচ্ছে তোমার মূল থিম হচ্ছে একটা উপসর্গের কখনোই অর্থ থাকে না, এর সাথে যখন হচ্ছে তোমার কোনো কিছু অ্যাড করা হয় এবং ওই শব্দটা একদম পরিপূর্ণ শব্দ হবে, শব্দের অর্থ আসবে, তখন হবে একটা উপসর্গ। ঠিক আছে, সো এই জন্যই বলছে যে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গের অর্থ নেই বা অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে, মানে এই উপসর্গগুলোর সাথে কোনো কিছু যোগ করলে তখন হচ্ছে এটা অর্থ প্রকাশ করতে পারে। সো এটাই এখানে বলা হয়েছে উপসর্গের অর্থবাচকতা এবং অর্থোদ্যোগতার বিষয়টা। সো আমরা হচ্ছে এখন উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে প্রো, এই প্রো একটা উপসর্গ, আ একটা উপসর্গ, অনা একটা উপসর্গ। সো উপসর্গের কোনো অর্থ নেই। তুমি দেখো প্রো, আ, অনা এগুলার আসলে কি কোনো অর্থ আছে? অর্থ কিন্তু নেই। সো এরা যখন হচ্ছে তোমার হার হার এবং আবাদ প্রভৃতি ধাতু ও শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, যেমন হচ্ছে তোমার প্রোর সাথে প্রো একটা উপসর্গের সাথে হার যোগ করা হয়েছে, তাহলে প্রহার, যার অর্থ হচ্ছে মারা। আ একটা উপসর্গ, এই আ এর কোনো কিন্তু অর্থ নেই, এই আ এর সাথে হার যোগ করা হয়েছে তখন হয়েছে আহার। আহার মানে কি? খাওয়া বা ভোজন।
তারপরে অনা একটা উপসর্গ, এই অনার সাথে আবাদ যোগ করা হয়েছে। সেই অনার সাথে যখন আবাদ যোগ করা হয়েছে তখন হয়েছে অনাবাদ, অর্থাৎ যার আবাদ নেই বা যে জমিতে আবাদ হয় না। ঠিক আছে, তারপরে দেখো, সুতরাং দেখা যায় উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও অর্থোদ্যোগতা আছে, অর্থাৎ একটা উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু এদের অর্থোদ্যোগতা আছে। যেমন অর্থোদ্যোগতা বিদ্যমান, অর্থাৎ নতুন বা নতুন নতুন সৃষ্টির ক্ষমতা রাখে, অর্থাৎ নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা রয়েছে। সো এটাই হচ্ছে মূলত উপসর্গ। সো এতটুকু দিলেও হবে। এর পরে একটু তোমরা দেওয়ার চেষ্টা করবে এইটা যে ব্যতিক্রম, বাংলা ভাষায় অবশ্য, অতি ও প্রতি এই দুটো উপসর্গ কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। এই মানে বাংলা ভাষায় যতগুলো উপসর্গ আছে এই উপসর্গগুলোর মধ্যে অতি ও প্রতি এই দুইটা উপসর্গ স্বাধীনভাবে বসতে পারে বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, আর বাকি যতগুলো উপসর্গ আছে তারা কখনোই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, যেমন ওই যে প্রথমগুলো ছিল যে আ, অনা, এগুলা তো আরও অনেক আছে। তোমরা যখন হচ্ছে উপসর্গর আমরা ক্লাসিফিকেশন পড়বো নি, খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, এগুলো যখন পড়বো নি তখন হচ্ছে আমরা দেখবো নি বিষয়টা। আপাতত এখানে বেসিকটা জানেনি। দেখো, আমরা হচ্ছে এখন উদাহরণ দেখবো যে অতি ও প্রতি কিভাবে হচ্ছে তোমার স্বাধীন প্রয়োগ হতে পারে, অর্থাৎ অর্থ প্রকাশ করতে পারে। সেখানে বলা হয়েছে মাথা প্রতি 10 টাকা ধার্য করা হলো। তো মাথা প্রতি বলতে হচ্ছে বোঝানো হয়েছে মানে প্রত্যেক জনের বা প্রত্যেক মাথা পিছু বা মাথা প্রতি এরকম কিছু বুঝাইছে। সেখানে প্রতি বলতে হচ্ছে তোমার নির্দিষ্ট একজনকে বুঝাচ্ছে যে মাথা প্রতি মানে প্রত্যেক জনের 10 টাকা করে চাঁদা ধার্য করা হলো এরকম কিছু। সেই প্রতি হচ্ছে তোমার এখানে স্বাধীন প্রয়োগ হয়েছে। তারপরে অতি ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে। এই অতি ভোজন মানে কি, মানে অতিরিক্ত খাইছে, বুঝছো? সেই অতি ভোজনের ফলে পেটে অসুখ হয়েছে। সো এইটা হচ্ছে তোমার অতি ও প্রতি স্বাধীন প্রয়োগ হতে পারে। সো এতটুকু দিলেই ইনশাল্লাহ 5 মার্ক পাওয়া যাবে। তাহলে উপসর্গ থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বোর্ডে 2024 সালে আসছিল তারা বাদ দিয়ে বাকিগুলো পড়া মানে একদম ফরজ হয়ে আছে। ঠিক আছে, সো এইটা তোমরা অবশ্যই পড়বে। তারপরে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস, ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। সো প্রথমে আমাদের হচ্ছে উপসর্গের সংজ্ঞা দিতে হবে। আমরা যেরকমটা আগে আলোচনা করলাম, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দ অংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই ধরনের অব্যয়সূচক শব্দ অংশকে উপসর্গ বলে। মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে, বা তুমি একটু গুছায় লিখলেই হবে। অর্থাৎ যে অব্যয়সূচক শব্দ বা শব্দ অংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অব্যয়বাচক শব্দ বা শব্দ অংশই হলো উপসর্গ। যেমন প্রর সাথে হার, প্রহার, এখানে প্র হচ্ছে উপসর্গ। উপসর্গের শ্রেণী বিভাগ আমরা দেখব। উপসর্গ হচ্ছে 3 প্রকার: সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ আর হচ্ছে বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গটা আমরা দেখব। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে নতুন নতুন তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপ অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। সংস্কৃতিতে মোট 20টা উপসর্গ আছে, অর্থাৎ সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। এগুলা তোমরা একটু মুখস্থ করে নিও, যেমন প্র, পরা, অব, তারপরে হচ্ছে সোম, নি, অব, অনু, নি, দু, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অত, অপি, উপ, আ, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। তেমন হচ্ছে বাংলা উপসর্গ 21টি। এগুলো একটু এভাবে মনে রাখবা, যেমন আ, অঘা, অস, অনা, আর, আন, আপ, ইতি, উন, কত, কুনি, বিপতি, ভর, স, সা, সু, হা, রাম, এগুলা এইভাবে মনে রাখলেই হবে। তারপরে হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আবার হচ্ছে তোমার কিছু প্রকারভেদ আছে, যেমন হচ্ছে বিদেশি উপসর্গ 18টি, যেমন কাঠ, দর, না, নিম, ফি, বদ, বেব, তারপর হচ্ছে বর, ব, কম, আম, ঘাস, লা, গড়, ফুল, হাফ, হেড, সাপ, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। সো এই প্রশ্নটা আসলে এতটুকু দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। উপসর্গ থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গ কাকে বলে? প্র, অপ, আ, সোম, নি উপসর্গগুলো
প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করো। অর্থাৎ এই উপসর্গগুলো দিয়ে আমাদের শব্দ গঠন করে দিতে হবে, অর্থাৎ যে শব্দগুলোর মিনিং আছে, মানে অর্থপূর্ণ বা পরিপূর্ণ একটা শব্দ গঠন করে দিতে হবে। আমরা এর আগে হচ্ছে আলোচনা করলাম। সো তোমাদের হচ্ছে পরীক্ষায় এভাবে হুবহু নাও তুলে দিতে পারে, তোমার বিভিন্ন উপসর্গ তুলে দিতে পারে। সো এইভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে, সো আমরা হচ্ছে প্রথমে উপসর্গের সংজ্ঞা দিয়ে দিব। এখানে বলা হয়েছে যে সব বর্ণ বা শব্দ অংশের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ এর আগে বলা হইলো তোমরা উপসর্গের সংজ্ঞাটা মুখস্থ করে নিও। তারপরে হচ্ছে যে প্র, অপ, আ, সোম নে এগুলো দিয়ে যেহেতু তোমার প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করতে বলছেন, তো আমরা একটু করি। প্র দিয়ে হচ্ছে প্রশংসা, অপ দিয়ে অপরাধ, আ দিয়ে আগাছা, সোম দিয়ে সমধিক, নে দিয়ে নিখুঁত। তোমরা হচ্ছে এগুলা দিয়ে অনেক শব্দই গঠন করতে পারো, জাস্ট অর্থপূর্ণ শব্দ হইলেই হবে আর। তারপরে আর একটা প্রশ্ন দেখো, এটা তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2024-এ আসছিল, উপসর্গ কাকে বলে। সো আমরা তো সংজ্ঞাটা জানি। তারপরে বলা হয়েছে অনু ও পরি উপসর্গ যোগে দুটি করে শব্দ গঠন করো। এটা হচ্ছে তোমার 24-এ আসছিল চট্টগ্রাম বোর্ডে। সো আমরা উপসর্গের সংজ্ঞা তো জানি, আমরা এখন হচ্ছে একটু শব্দ তৈরি করবো। যেমন অনু দিয়ে হচ্ছে অনুশীলন, অনুবাদ এইগুলো দেওয়া হয়েছে। পরি দিয়ে পরিভ্রমণ, পরিত্যাগ, পরিত্রাণ, মানে তুমি যে কোনো একটা শব্দ বানাই দিলেই হবে আর কি। তারপরে দেখো আর একটা যে উপসর্গের সংজ্ঞা দাও, বিদেশি উপসর্গ ব্যবহার করে 5টি শব্দ গঠন করা। অর্থাৎ ওই যে আমরা বিদেশি উপসর্গ পড়লাম, ওই বিদেশি উপসর্গ থেকে যে কোনো 5টা এরকম উপসর্গ দিয়ে আমাদের হচ্ছে শব্দ গঠন করে দিতে বলছে। যেমন ফুল একটা বিদেশি উপসর্গ, ফুল দিয়ে ফুল হাতা, হাফ দিয়ে হাফ শার্ট, আম দিয়ে আম জনতা, খাস দিয়ে খাসমহল, সেভাবে করে দিলে হয়ে যাবে। এবার হচ্ছে আমরা আরও একটা প্রশ্ন দেখব, উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে, দেন হচ্ছে সিলেট বোর্ডে 23-এ আসছিল, দেন হচ্ছে রাজশাহী বোর্ডে 2024 সালে আসছিল। সো রাজশাহীর জন্য পড়ার দরকার নেই, অন্য বোর্ডগুলো একটু দেখতে পারেন। সো আমাদের হচ্ছে প্রথমে সংজ্ঞা দিতে হবে, তো আমরা সংজ্ঞা হচ্ছে অনেকবারই বললাম। দেন হচ্ছে আমাদের একটু আলোচনা করতে হবে যে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কিভাবে রাখে, এই বিষয়টা আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা যেমন থেকে শুরু করতে পারি। উপরে যেহেতু উপসর্গের সংজ্ঞা দেওয়া আছে, পয়া শব্দের আগে অ উপসর্গ যোগে অপায়া শব্দটি গঠিত হয়, যার অর্থ কুলক্ষণযুক্ত। এখানে অর্থের সংকোচন হয়েছে। আবার পূর্ণ শব্দের আগে পরি উপসর্গ যোগে পরিপূর্ণ গঠিত হয়, যার অর্থ সামগ্রিকভাবে ভরপুর। এখানে শব্দের অর্থের সম্প্রসারণ হয়েছে। সো এইভাবে হচ্ছে সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গের দ্বারা বাংলা ভাষায় নিত্য নতুন শব্দ গঠন হচ্ছে। এইসব দিক বিবেচনায় বলতে পারি উপসর্গের ব্যবহার বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। সো উপসর্গের সংজ্ঞা দেওয়ার পরে এই টুকু কথা হচ্ছে লিখলেই হয়ে যাবে। আর একটা প্রশ্ন ছিল, শব্দ গঠন বলতে কি বুঝো, বাংলা শব্দ গঠনের উপায়সমূহ কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এটা এতটাও ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে তোমরা দেখো যে কিভাবে হচ্ছে শব্দ গঠন হতে পারে, মানে কিভাবে শব্দ গঠন হয়। সো প্রথমে হচ্ছে শব্দ গঠন বলতে কি বুঝায়, এটার হচ্ছে সংজ্ঞা দিয়ে দিবা, তোমরা হচ্ছে পিডিএফ থেকে পড়ে নিও। ওকে, দেন হচ্ছে বলা হয়েছে বাংলা শব্দ গঠনের পদ্ধতি বা উপায়সমূহ। বাংলা শব্দসমূহের নানা উপায়ে গঠিত হয়ে থাকে। এখানে শব্দ গঠনের উপায়গুলো দেওয়া হলো। প্রত্যয়যোগে, অর্থাৎ প্রত্যয়যোগে শব্দ গঠন হয়ে থাকে। যেমন শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যোগ করে নতুন অর্থবোধক শব্দ গঠন করা যায়। যেমন চিন যোগ আ, চেনা। যেমন হচ্ছে চিন যোগ আ, এটা হচ্ছে আ প্রত্যয় যোগে চেনা হয়েছে। তারপরে চাম যোগ আ, চাষা, চল যোগ অন্ত, চলন্ত। সেভাবে হচ্ছে অব্যয়ের সাহায্যে শব্দ গঠন হতে পারে। তারপরে হচ্ছে উপসর্গের সাহায্যে। উপসর্গ তো আমরা অনেকবারই আলোচনা করলাম, যেমন অ দিয়ে অবেলা, প্র দিয়ে প্রবল, প্রহর, সেইগুলা হচ্ছে উপসর্গ যুগে শব্দ গঠন হয়। সমাসের সাহায্যে কিভাবে হয়, সমাসের সাহায্যে প্রচুর শব্দ গঠিত হয়েছে ও হচ্ছে। যেমন কবিগুরু, আর সমাস মানে কি, সংক্ষেপণ। এই কবিদের গুরুকে বলা হয় কবিগুরু। বনের সদৃশ, উপবন, এই বনের সদৃশকে বলা হয় উপবন। এই নতুন একটা শব্দ তৈরি হলো। সেভাবে সমাসের সাহায্যে শব্দ গঠন হয়। তারপরে হচ্ছে সন্ধির সাহায্যে কিভাবে হতে পারে, সন্ধির সাহায্যে এই যে বিদ্যা যোগ আলয়, এই বিদ্যা আলয় থেকে বিদ্যালয়, পরিযোগ ইচ্ছা, ইচ্ছা থেকে পরীক্ষা, সেইভাবে হচ্ছে হতে পারে। তারপরে আছে হচ্ছে আপনার পদ পরিবর্তনের মাধ্যমে বাংলা শব্দ গঠিত হতে পারে। যেমন হচ্ছে লোক, এটা হচ্ছে বিশেষ্য, এটা থেকে হচ্ছে লৌকিক, বিশেষণ, এভাবে হচ্ছে হতে পারে। তারপরে হচ্ছে আর একটা প্রশ্ন, সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017-তে আসছিল, তারপরে আর আসে নাই। সো এইটা তারপরে একটু দেখি নেন, মানে একবার হচ্ছে পড়ে নিন আর কি, খুব একটা আসে না, ঠিক আছে। সো আমি হচ্ছে এটা আলোচনা করলাম না, এটা আমি ক্লাসের শেষের দিকে, মানে এটা তো শেষের দিকে বলে দিচ্ছি।
সো এটা আমি এখানে দিয়ে রাখলাম, একটা স্ক্রিনশট করে নিন। এই তো সেই ছিল। আর আমরা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের একটা গোছানো সাজেশন দিচ্ছি। বাংলা প্রথম পত্রের গদ্য পদ্য নাটক উপন্যাসের কখর সাজেশন উত্তর সহ থাকবে, গ ঘয়ের জন্য ধারণা দেওয়া থাকবে কোন টপিকগুলো পড়তে হবে। এছাড়া বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ স্পেশাল 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকছে, লিখিত অংশ লেখার নিয়ম থাকছে, দেন কী কী পড়তে হবে লিখিত অংশের জন্য, এই বিষয়গুলোও থাকছে। আর আমাদের সাজেশনগুলো তুমি যদি পড়ো ওইভাবে বইটই আর কোনো কিছুই পড়া লাগবে না, শুধু সাজেশন কমপ্লিট করে একটু বোর্ড প্রশ্ন রিভিউ করলে বা রিভিশন দিলে তোমরা 100% কমন পেয়ে যাবে। আর ব্যাকরণের যে সাজেশনটা দেওয়া হচ্ছে ওখানে 1 থেকে 7 পর্যন্ত তোমরা 100%ই কমন পাবা। তোমরা হচ্ছে সাজেশনগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারো। বাংলা প্রথম দ্বিতীয় নিলে হচ্ছে 150 টাকা, শুধু বাংলা দ্বিতীয় পত্র নিলে 100 টাকা দিলেই হয়ে যাবে। সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সাজেশন নিতে পারবা।